আপনারা তো সকলেই ধানের চাষ করেন, তো ধানের চাষ করতে গিয়ে একই পরিচর্যা, একই চাপান, একই বীজ ব্যবহার করলেন, একই জমি দেখছেন, পাশাপাশি দুটো জমি, কিন্তু যখন ধানটা কাটা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে তখন দেখছেন ধানের যে রেশিও বা ধানের যে ওজন বা ধানের ফলনে কিন্তু আপনার ধানটা বা তার ধানটার মধ্যে একটা তফাৎ আসছে। হয়তো সে আপনার থেকে দেখছেন যে 50 কেজি বা 60 কেজি ধান বেশি করে ফেলছে একই পরিমাণ জমিতে। তো এই বিষয়টা আমাদের সঙ্গে হয়তো সে ওই যে ব্যক্তিটা আপনার সঙ্গে সামান্য জাস্ট একটা পরিচর্যার ফারাক করেছে, যেই পরিচর্যাটা হয়তো আপনি জানেন না বা আপনাকে জানানো হয়নি, সমস্ত কিছু হয়তো করেছেন একই, ওই লাস্ট স্প্রেটা আপনি দিতে পারেননি বা লাস্ট স্প্রেটা ভেবেছেন হয়তো যেটার প্রয়োজন নেই, সেই ভেবে আপনি ধানটাকে যখন কেটে বাড়িতে এনেছেন দেখছেন ধান কম, ওজন কম, তুলনামূলক তার চেয়ে ধানের যে চকচকে ভাবটা সেটা কম, ধানের যে সাইজ, ধানের যে মোটা ভাব, ধানের যে একটা পুষ্ট ভাব, সেই ভাবটা দেখছেন যে তার একটু বেশি রয়েছে। তো এই ব্যাপারটা আমাদের অনেকের সঙ্গে কিন্তু ঘটে, অনেকের সঙ্গে এই জিনিসটা হয় যে একই চাপান ব্যবহার করলাম, একই বীজ ব্যবহার করলাম, একই জমি, পাশাপাশি দুটো জমি, একই জমি, একই রকম পরিচর্যা করলাম, ধানটা কাটার পরে ফলনে কিন্তু সে বেশি হয়ে গেল। তো এই বিষয়টা হয় কেন হয়, আজকের ভিডিও আপনাদের সঙ্গে খুব ডিটেলস আলোচনা করবে এবং এই পরিপ্রেক্ষিতে আমরা একটা শেষ স্প্রে দেব, যেটা অনেকেই কিন্তু আমরা অবহেলা করি বা অনেকেই শেষ স্প্রেটা দিই না বলে কি হয়, ধান কম হয়, ধানের ওজন কম হয়, ধান চকচকে ভাবটা যেন সেরকম একটা চোখে পড়ে না, এবং ধানটার কালারটা যেন উপরের কালারটা কোথাও কোথাও যেন মনে হয় একটু ছোপ ছোপ দাগ বা একটু বাদামি বর্ণের দাগ, মানে ওই যে সোনালি রংটা বা আপনার হচ্ছে খাস বা গোবিন্দভোগের ওই যে চকচকে সাদা ভাবটা, ওই ভাবটা আসছে না, মিনিকেটের যে চকচকে একটা বাদামি ভাব সেটা আসছে না। তো ওই ভাবটা কিভাবে আনবেন, ওজনটা কিভাবে বাড়াবেন, ফলনটা কিভাবে বাড়াবেন, আজকে এই স্প্রেটা আপনারা যেটা বলবো সেটা যদি ঠিকঠাক করতে পারেন, যদি জানেন, যদি এটা দিয়ে থাকেন, অবশ্যই আপনি কিন্তু ধান বেশি তুলতে পারবেন। এটা আমি কথা দিলাম যে আপনি ধান কিন্তু বাড়িতে বেশি তুলতে পারবেন। ভিডিওটা অনুগ্রহ করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, বলে দেবো যে কি কি দিলে এবং এইটা দিলে কেন এই ওজনটা বাড়বে বা কেন এই যে ধানের ফলনটা আপনি একটা বেশি পাবেন, কেন পাবেন। আসুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই ভিডিওর নিচে অনেক আমার চাষি বন্ধু রয়েছেন যারা কমেন্ট বক্সে একটাই কথা জিজ্ঞাসা করবেন যে এই যে এত এত স্প্রে, এত এত চাপান, এত এত পরিচর্যা, এগুলো করলে তো আমাদের ধানে কোনো লাভই হবে না, উল্টে লোকসান হয়ে যাবে, আমরা খরচটাই তুলতে পারবো না। আপনাদেরকে বলে রাখি, এই যে স্প্রেটার কথা বলছি, শেষ স্প্রেটা, এতে ব্যারেল পিছু মাত্র কিন্তু 20 থেকে 25 টাকা খরচ হয়। আর এই স্প্রেটা যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনার ওই যে 1 বিঘায় আপনি ধরুন 100 টাকা সর্বাধিক খরচ করলেন, তার জন্য কিন্তু আপনার ধান প্রতি বস্তায় দেখবেন তুলনামূলক অন্যান্য জনের তুলনায় আপনি কিন্তু 10 থেকে 20 টাকা আপনি বেশি পাবেন। 60 কেজির এক বস্তা অন্য কারোর যদি দেখছেন 1190 টাকা দাম হয়, আপনার ধানটা 1210 টাকাতেও কিন্তু ব্যবসাদার নিতে সে পিছু পা হবেন না, সে আপনার ধানটা আগে নেওয়ার চেষ্টা করবে, কালার, তার ওজন, তার কিন্তু চকচকে পুষ্ট ভাবটার জন্য। তো সেই ভাবটা আমাদের তৈরি করতে হবে, তবেই না আমরা দামটা বেশি পাবো এবং আমাদের ওই যে স্প্রেটা করলাম তার 10 গুণ আমরা তার কাজ আমরা তুলে নেব। তো আমাদেরকে সেটা ভাবতে হবে। তো দেখুন, এই যে স্প্রেটার কথা বলছি, এই এখন আমরা কি স্প্রে করব এবং এই স্প্রেটা আমরা কখন করব এবং কারা করব না, এই বিষয়টা কিন্তু মেইন আজকের ভিডিওর বিষয়বস্তু। আমরা সকলেই তো জানি যে শেষ স্প্রেতে আমরা সলিউবল পটাশ বা লিকুইড পটাশ ব্যবহার করি, কিন্তু এই যে লিকুইড পটাশটা কারা ব্যবহার করবই, একদম ব্যবহার করতেই হবে, কাদেরকে ব্যবহার না করলেও চলবে, বা কখন স্প্রেটা দেবো, কতটা পরিমাণ দেব, এই বিষয়টা আমাদের অনেকেরই গুলিয়ে যায়, এই বিষয়টা অনেকেরই আমাদের ভুল রয়েছে, এই যার কারণে কি হয়, আমরা স্প্রে দেওয়ার পরেও আমরা দেখছি ভালো ধান হচ্ছে না বা ভালো ফলনের যে পার্থক্যটা আমাদের দেখার কথা, চোখে পড়ার কথা, সেটাও পড়ছে না। তো আজকে সেটাই আপনাদেরকে আগে ভালোভাবে জানতে হবে। দেখুন, আমি যে স্প্রেটার কথা বলছি তার মধ্যে প্রথম উপাদান থাকবে, সেটা থাকবে কিন্তু পটাশ। পটাশ মানে কি, ওই যে লাল ছড়ানো পটাশটা, ওটা কিন্তু নয়, ভুলে ওই লাল পটাশ, আপনারা যে লাল বা যেখানে সাদা পাওয়া যায়, ভারত বাংলাদেশ উভয় জায়গাতেই বলছি, গুঁড়ো যে লাল পটাশটা আপনারা জমিতে ছড়িয়ে থাকেন, সেই পটাশিয়ামটা কিন্তু কোনো মতে আপনাকে ওই জলে গুলে স্প্রে করা যাবে না, তাতে ধানের পাতা লাল হয়ে যাবে, ধানটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনাদের করতে হবে কি, আপনাদের কিন্তু সলিউবল পটাশ মার্কেটে পাওয়া যায়, সলিউবল পটাশ বা হচ্ছে 0-0-50, এই রেশিওতে থাকে 50% পটাশ আর কিন্তু 17% সালফার।
বুঝেছেন, পটাশিয়াম সালফেট আকারে পাওয়া যায়। তো এই পটাশিয়াম সালফেট এটা কি ধানে আপনার সালফার এবং পটাশিয়ামের ঘাটতিটা পূরণ করবে। আমরা অনেকে কি করি, আমরা অনেকেই কিন্তু ধানের মধ্যে পটাশ দিতে অনিচ্ছা প্রকাশ করি, শেষে ওই যে 70 থেকে 80 দিন বয়সে মানে কাঠি গোল হওয়ার আগে যে পটাশটা ব্যবহার করার কথা বা অনেকেই করি, আমরা অনেকে কিন্তু করি না। এর ফলে কি হয়, আমরা এই সলিউবল পটাশ আমাদের স্প্রে করতেই হবে, না হলে ধান কি হবে, ধানটা বেরোবে ঠিকঠাকভাবে, দেখছেন শীষটা দেখবেন হয় ছোট, না হলে শীষে দেখবেন অর্ধেক ধান রয়েছে অর্ধেক ধান নেই, অর্ধেক ধান দেখবেন পুষ্ট হয়েছে, নিচের দিকের ধানগুলো দেখবেন একটা পেনিকেলের নিচের দিকের ধানগুলো কি হয়, অনেকেরই দেখবেন এটা লক্ষ্য করে নিচের ধানগুলো কিন্তু দুগ্ধ গঠন প্রক্রিয়াটাই হয় না, নিচের ধানটা পুরোটা আগড়া বা চিটা আমরা বলি, সেই জিনিসটা তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটি হয় চিটা হয়ে যায়। তো আমরা কি করব, বাংলাদেশের জন্য কুইক পটাশ আমরা পেয়ে থাকি 15 লিটারের যে আমাদের ড্রাম রয়েছে বা স্প্রেয়ার মেশিন রয়েছে, সেখানে আমরা ব্যবহার করব 50 গ্রাম। বুঝেছেন, 15 লিটার জলে 50 গ্রাম। সর্বাধিকের ডোজ যদি আমি বলি, পরিণত গাছের মধ্যে 4 গ্রাম অবধি দেওয়া যায় প্রতি লিটার জলে। অর্থাৎ আপনাদের যদি 16 লিটারের ড্রাম হয়, 16 × 4 মানে 64 গ্রাম সর্বাধিক দিতে পারবেন। আর আমি রিকমেন্ড করবো আপনাদেরকে, আপনারা কত দেবেন, আপনারা কিন্তু 50 থেকে 60 গ্রাম অবধি দেবেন আপনাদের 15 বা 16 লিটারের ড্রামে। এই ডোজটা দিলে কি হবে, এই ডোজটা হচ্ছে ধানের এই পরিণত অবস্থায় এই সময়ের জন্য আদর্শ, এবং এর বেশি দিলে ধানের পাতা লাল হওয়ার ভয় আছে, এর কম দিলে ধানে কাজই হবে না, তাহলে ওষুধটা দেওয়াই বেকার হয়ে গেল। আমরা স্প্রে করব হচ্ছে বিঘা পিছু কিন্তু 4 থেকে 5 ড্রাম 40 শতক বিঘায়, আর যদি আমাদের 33 শতক বিঘা হয় আমরা স্প্রে করব 3.5 থেকে 4 ড্রাম জল, অর্থাৎ কিন্তু প্রায় আপনার 50 থেকে 60 লিটার জল দেবো 33 শতক জমিতে, আর 80 লিটার জল দেবো আমরা 40 শতক জমির বিঘায়, 1 বিঘা পরিমাণ জমিতে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। স্প্রেটা আমরা কখন করবো, স্প্রেটা দেখুন আমরা ধানের কোন বয়স করব, এটা হচ্ছে মেন হাইলাইট। দেখুন ধান আপনারা দেখবেন যে সমস্ত পরাগায়ন হয়ে গেছে, ধানের যে সাদা মুখগুলো দেখবেন, ধানটা যখন বেরিয়েছে 1 থেকে 2 দিন বেরোনোর পরেই দেখবেন পরাগায়ন শুরু হয়, এবং তারপরে ধানের ওই যে পরাগায়নের যে ফুলগুলো সেগুলো কিন্তু কিছু ক্ষেত্রে ঝরে যায়, কিছু ক্ষেত্রে দেখবেন গোড়াতেই ওই বাদামি বর্ণের হয়ে কিন্তু তারা ধানের সঙ্গেই লেগে থাকে, ধানের গায়ে লেগে থাকে। তো এই অবস্থায় কি হয়, এর ঠিক 1 থেকে 2 দিন পরে পেনিকেলটা বা শীষটা এরকম ভাবে ঝুঁকতে শুরু করে। যখন ঝুঁকতে শুরু করলো, সেই মোমেন্ট থেকে নিয়ে ধানটা কালার অর্থাৎ যে রংটা শুরু হবে, রং নেওয়া শুরু হবে, তার আগে অবধি এই স্প্রেটা দেওয়া যায়। এর সঙ্গে আমরা কি কি ব্যবহার করব, এর সঙ্গে আমরা কিন্তু বোরন ব্যবহার করব প্রতি লিটার জলে 1 গ্রাম, মানে 15 লিটার জলে 15 গ্রাম থেকে 20 গ্রামের মধ্যে। বোরন যদি আমরা কাঁচথোর মুখে বা হয়তো শীষ বেরোনোর সময় বা হয়তো মাটিতে দিয়ে থাকি, এই সময় বোরন আমরা আর ব্যবহার করব না। যদি কোনো দিনই বোরন ব্যবহার না করি বা পুরো জীবনচক্রটাই ধানের জীবনচক্রে কোনো দিনই বোরন দিলাম না, তাহলে এই সময় আমরা এই পটাশের সঙ্গে বোরনটা মেশাবো। আর অ্যামাইনো অ্যাসিড মেশানো বা যে কোনো একটা ভিটামিন, তাতে অল ইন গোল্ড বলুন বা ইসাবিয়ন বলুন বা কোয়ান্টিস, এই 3টে হচ্ছে সবচেয়ে সেরা ধানের জন্য ভিটামিন। 3টের মধ্যেই বেশিরভাগ যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড এই সময় ধানের মধ্যে বিরাট দরকার হয়। তো যদি ধানের গাছ ভালো থাকে, ধানের গাছের কোয়ালিটি দেখছেন দারুণ রয়েছে, এই সময় অ্যামাইনো অ্যাসিডটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন, বা যদি আপনার খরচ করার সামর্থ্য থাকে, যদি বোঝেন যে এই খরচটা করে আমার বিশেষ কিছু একটা মানে লোকসান হবে না বা খরচ বেশি হবে না, তাহলে অবশ্যই আপনি আপনার ইচ্ছা মতো দিতেই পারেন। আমি রিকমেন্ড করব, আমার যেরকম ধান আমি দেখছিলাম যা গাছ হয়েছে জ্যাটো ধান, আমাকে কিন্তু কোনো রকম ইসাবিয়ন ব্যবহার করতে হয়নি। ইসাবিয়ন বা কোয়ান্টিস বা হচ্ছে অল ইন গোল্ড, এই 3টের মধ্যে যে কোনো একটা প্রতি লিটার জলে 2 ml করে দিয়ে আপনারা ওই সলিউবল পটাশ এবং কিন্তু বোরন 3টাকে মিক্সচার করে স্প্রে দেবেন। স্প্রে দিলে কি হবে, ধানে ওই যে অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি সেটা পূরণ হবে, ধানটা খুব তাড়াতাড়ি তার কোষ বিভাজন হবে। আমাদের হচ্ছে ধানের বা আমাদের শরীরে যে কোষ বা সেল, তার মূল গঠন শৈলীর যে মূল উপাদান সেটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিনের যে স্ট্রাকচার সেটা তৈরি হয় কিন্তু অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তাই অ্যামাইনো অ্যাসিড যদি উপর থেকে আমরা প্রয়োগ করি, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি ওই সেল বিভাজনটা হবে, ধানটা খুব তাড়াতাড়ি কিন্তু দুগ্ধ গঠনটা হবে, এবং উপর থেকে শীষের পেনিকেলের একদম উপর থেকে একদম নিচে অবধি গোটা শীষটা কিন্তু ধানে পরিপূর্ণ থাকবে। অনেক সময় হয় যে নিচের দিকে ধানগুলোই আমরা ধান পাই না বা সেগুলো আগড়া হয়ে যায়। তো ওই ব্যাপারটা যদি অ্যাভয়েড করতে চান, যদি চান যে সম্পূর্ণ শীষ জুড়ে ধান হোক, তাহলে কিন্তু এই সলিউবল পটাশটা আপাতত দিতেই হবে। সলিউবল পটাশ কারা দেবেন, যারা টোটাল ধানের জীবদ্দশায় 15 কেজি পটাশ ব্যবহার করেননি,
15 কেজি কি হিসাবে? হয়তো এনপিকে দিয়েছেন, সেখানে পটাশ রয়েছে, মানে বলতে চাইছি 10 26 26 বা 14 35 14 দিয়েছেন, তার মধ্যে এনপিকে রয়েছে বা পটাশ রয়েছে। তারপরেও হয়তো আপনি 70 75 দিনের মধ্যে একবার হয়তো 5 থেকে 8 কেজি বা কেউ কেউ কোনো জায়গায় 12 থেকে 15 কেজি পটাশ ব্যবহার করেছেন, লাল পটাশ, গুঁড়ো পটাশ ছড়িয়েছেন। তো তাদের জন্য কিন্তু এই যে সলিউবল পটাশ, এই স্প্রেটার দরকার পড়ে না, সচরাচর পড়ে না। যদি দেন সেক্ষেত্রে ভালোই হবে, খারাপ কিছু হবে না। বা যদি দেন এই খরচটার থেকে বেশি ধান আপনার, মানে এই যে খরচটা করবেন তার চেয়ে বেশি ধান কিন্তু আপনার বাড়িতে আসবে। মানে এই খরচটা আপনার বাড়তি খরচ বলে মনে হবে না, যেটুকুই বাড়তি খরচ হবে এটার 5 গুণ বা এর 10 গুণ কিন্তু আপনি মানে লাভ পাবেন। বা এর যে খরচটা যদি 100 টাকা ব্যারেল মানে 100 টাকা বিঘায় খরচ করেন, তো আপনার কমসে কম 500 থেকে 1000 টাকার কিন্তু ধান বেশি হবে। তো এই বিষয়টা আপনাকে হিসাবটা করতে হবে। তো যাদের একদমই যারা পটাশ ব্যবহার ভালো করেননি বা ডিএপি দিয়ে বা হচ্ছে শুধুমাত্র সুপার ফসফেট ইউরিয়া দিয়ে চাষ করেছেন, তাদের জন্য এই স্প্রেটা একদম মাস্ট করতেই হবে। যদি করেন, লাল পটাশ হয়তো ছড়াননি, তাও কিন্তু এই যে সলিউবল পটাশ, এটা অনেকটা সেই পটাশের ঘাটতিটা কিন্তু পূরণ করে দেবে। তাই বলে কি ওই যে লাল পটাশের সমান পরিমাণে কাজ হয়, এটা অনেকের মধ্যে ধারণা রয়েছে, এটা কিন্তু নয়, মোটেই নয়। লাল পটাশের তার আলাদা গুণ, তার আলাদা মানে তার বিরাট একটা তার উচ্চ স্তরে তার কদর। আর এই যে সলিউবল পটাশ বা স্প্রেটা, এর কদর কিন্তু ওর চেয়ে অনেক নিচেই। তাই পারলে লাল পটাশ দেবেন। যদি দেখছেন পটাশটা কম দিয়েছেন, গাছের লম্বা বা গাছ হাইট অনেক বেড়ে গেছে, দেখছেন গাছে এখনো পরিমাণে পটাশের প্রয়োজন হয়তো ছিল, আপনি দেখলেই সেটা বুঝতে পারবেন। বা হয়তো দেখছেন যে আপনার খাস বা গোবিন্দভোগ ধান বা হয়তো আপনার দামি কোনো ধান যেটা পরবর্তীকালে পড়ে যাবার ভয় রয়েছে, সেই রকম ধানের ক্ষেত্রে একদম আপনাকে অবশ্যই এই সলিউবল পটাশের স্প্রেটা দিতে হবে। আর লম্বা, খুব লম্বা যদি ধান হয়ে যায়, সেই ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডটা অ্যাভয়েড আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বোরন আর এই সলিউবল পটাশটা দেবেন, খরচাটা মেনটেন থাকবে। খুব যে একদম অ্যামাইনো অ্যাসিড দিতেই হবে বা মাথার দিব্যি, এটা কিন্তু নয়। তো আমি নিজেও কিন্তু অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করিনি, তবে হ্যাঁ সলিউবল পটাশটা ভাবছি যে দেব। এবং আমার ধান কিন্তু প্রায় কালার নিয়ে নিয়েছে, হলুদ কালার প্রায় চলে এসেছে। তো আপনারা অবশ্যই এই স্প্রেটা দেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন কোনো ব্যাপার নেই, আপনি লাল পটাশ ছড়িয়েছেন, কোনো ব্যাপার নেই, স্প্রেটা দিলেন না। যদি লাল পটাশ দেননি বা হয়তো শুধুমাত্র সুপার ইউরিয়া দিয়ে চাষ করেছেন, অবশ্যই স্প্রেটা দিন। স্প্রেটা দেওয়ার পরে আপনি কিন্তু ধানের যে কালার, হয়তো যদি আপনার সন্দেহ থাকে, আপনি এক ব্যারেল বা এক স্প্রেয়ার মেশিন একটা জায়গায় দিয়ে দেখুন, আর একটা জায়গায় দেবেন না। দুটো ধানের মধ্যে কালার, ফলন এবং তার ওজনের মধ্যে আপনি পার্থক্য দেখবেন। দেখে আমার ভিডিওয় কমেন্টে এসে জানাবেন যে দাদা কি দুর্দান্ত স্প্রের কথা আপনি বলেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করব এই স্প্রেটা দেওয়ার পরে আপনাদের ধান ভালো হবে, সুন্দর হবে, চকচকে হবে, পুষ্ট হবে, ওজন বেশি হবে এবং আপনাদের ধানের প্রফিট সেটা কিন্তু উপরের দিকেই যাবে। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম।